মর্নিং। সো আজকে আমরা যেই টপিকটা দিয়ে আমাদের ক্লাসটা স্টার্ট করতেছি, দিস ইজ ক্রস হেজিং, রাইট? সো ক্রস হেজিং এ যাওয়ার আগে আমরা সাধারণত হেজ রেশিও বলতে কি বুঝি? হেজ রেশিও বলতে সিম্পলি যেটা বুঝি সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাইজ অফ মাই পজিশন ইন ফিউচার্স divided by the size of the position of my exposure. তার মানে কি? তার মানে হচ্ছে আপনার যদি কোনো একটা পার্টিকুলার অ্যাসেটে লেটস সে $1000 এর এক্সপোজার থাকে, আর আপনি যদি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আপনি ফিউচার্স এ পজিশন নেন, রাইট? সো আমাদের হেজ রেশিও সেই ক্ষেত্রে হচ্ছে ইটস আ পারফেক্ট হেজ রেশিও অফ 1, রাইট? সো আমরা প্রিভিয়াস যে এক্সাম্পল গুলো দেখেছিলাম লাইক শর্ট হেজ, লং হেজের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেজ রেশিওটা যেটা ছিল ইন অল দ্য কেসেস we had a hedge ratio of 1, রাইট? এখন হেজ রেশিও থেকে আমি যে কনসেপ্টটাতে যেতে চাই সেটা হচ্ছে বিফোর এগেইন গোয়িং টু ক্রস হেজিং ইজ হোয়াট উই মিন বাই অপটিমাল হেজ রেশিও। আচ্ছা, সো আমাদের হেজিং করার মেইন পারপাসটা কি ছিল? মেইন পারপাসটা ছিল হচ্ছে যে we wanted to neutralize risk. In other words, we wanted to reduce our risk, রাইট? আমরা যে হেজ করতেছি, এই হেজ করার আমাদের মেইন পারপাসটাই ছিল যে আমরা আসলে আমাদের যেই অ্যাসেটটা আছে সেটা থেকে যেই রিস্ক এক্সপোজারটা আসতেছে সেটা আমরা মিনিমাইজ করতে চাচ্ছি বা নিউট্রালাইজ করতে চাচ্ছি বা কমানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা একটু মিউট করে রাখি, যারা জয়েন করতেছি সাথে সাথে কাইন্ডলি একটু মিউট করে ফেলুন। ওকে, সো দ্যাটস হোয়াট উই ওয়ার ট্রাইং টু ডু। সো অপটিমাল, বাই ডেফিনেশন, অপটিমাল হেজ রেশিও আসলে কোনটা হওয়া উচিত আমাকে বলতে পারবেন? অপটিমাল হেজ রেশিওটা ইন দ্যাট কেস কোনটা হওয়া উচিত? 1 হওয়া উচিত। 1 না, আসলে আমি এগেন আমার অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে রেশিওটা স্যার মেইনটেইন করলে রিস্কটা হচ্ছে নিউট্রালাইজ হয়ে গেল। রাইট, যেই রেশিওতে আমার রিস্কটা মিনিমাইজ হচ্ছে বা কমপ্লিটলি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে বা সেই হেজ রেশিওটাকে আমি আসলে বলতে চাচ্ছি আমার অপটিমাল হেজ রেশিও। ইন আদার ওয়ার্ডস, আমি যেটা করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু মিনিমাইজ মাই ভ্যারিয়েন্স ফ্রম মাই পজিশন। ঠিক আছে? সো এই অপটিমাল হেজ রেশিওটার আরেকটা নাম যেটা বলতে পারি সেটা হচ্ছে মিনিমাম ভ্যারিয়েন্স হেজ রেশিও। ওকে, সো কনসেপচুয়ালি আর উই গুড সো ফার? যে আমি আসলে হেজ রেশিও বললাম যে আমার যে ফিউচার্স এ যে পজিশনটা থাকতেছে ডিভাইডেড বাই আমার অ্যাসেটে যে এক্সপোজারটা আছে, এটার যে রেশিওটা সেটাই আসলে হেজ রেশিও। সো আমি যদি আমার অ্যাসেটের এক্সপোজার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আমি যদি ফিউচার্স এ মানে পজিশন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 রেশিও আসতেছে, হেজ রেশিও আসতেছে 1। সো তারপর আই ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ অপটিমাল হেজ রেশিও। অপটিমাল হেজ রেশিও বলতে আমি কি বুঝাচ্ছি? যেই হেজ রেশিওতে আমার বেসিক্যালি ভ্যারিয়েন্সটা মিনিমাইজ হচ্ছে, ইন আদার ওয়ার্ডস যে রেশিওতে আমার রিস্কটা মিনিমাইজ হচ্ছে, সেটাকে আমি বলতেছি আমার অপটিমাল হেজ রেশিও, রাইট? সো আমার যদি অ্যাসেটটা সেম থাকে, দ্যাট ইজ আমি আমার যেই অ্যাসেটে এক্সপোজার এবং আমি যেই ফিউচার্স বা যেই ফিউচার্স পজিশনটা নিচ্ছি যে অ্যাসেটের উপর বেস করে, both are the same asset, সেই ক্ষেত্রে the correlation of the assets will be 1. সো আপনারা সেই ক্ষেত্রে you might come to the conclusion যে স্যার তাহলে সেই ক্ষেত্রে হেজ রেশিও 1 হওয়া উচিত, বাট নট নেসেসারিলি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে হেজ রেশিও বা অপটিমাল হেজ রেশিওটা will be determined by the ratio between the standard deviation of এস, এস বলতে আমি এখানে বুঝাচ্ছি যে যেই অ্যাসেটটাতে আমি আমার পজিশন বা এক্সপোজার আছে ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফিউচার অফ দ্য অ্যাসেট বা ফিউচার্স এর যে অ্যাসেটটা সেটাতে আমার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটার ক্ষেত্রে আমি বলতেছি। সো এরকম যদি কেস হয়, তাহলে সেই ক্ষেত্রে এখন যদি এমন হয় যে ধরেন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of my target asset বা মানে prices of the target asset is basically 2,
and the standard deviation in the prices of the futures of the asset is 1, তাইলে কিন্তু সেই ক্ষেত্রে আমার হেজ রেশিও বা অপটিমাল হেজ রেশিওটা কিন্তু আর 1 থাকতেছে না। অপটিমাল হেজ রেশিওটা সেই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? সেই ক্ষেত্রে কিন্তু 2 হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি আমার রিস্কটা আসলে নিউট্রালাইজ করতে চাই বা অপটিমাল একটা হেজ রেশিও নিতে চাই, আমার কি করতে হবে? প্রতি ৳১ অ্যাসেটের জন্য আমার যেটাতে এক্সপোজার আছে, ৳১ অ্যাসেটের জন্য আমার ফিউচারস কয় টাকার পজিশন নিতে হবে? ৳২ পজিশন নিতে হবে। ঠিক আছে? এখন লেটস ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ হোয়াট উই মিন বাই ক্রস হেজিং। ক্রস হেজিংটা আসলে কখন হচ্ছে? ক্রস হেজিংটা হচ্ছে যখন যেই অ্যাসেটে আমার এক্সপোজার আছে বা যেইটাতে আমি পজিশন নিচ্ছি বা পজিশন আছে, ঠিক আছে? দ্যাট and the position of in the asset in the futures that I'm able to take are not same. আমরা বেসিস রিস্ক এক্সপ্লেইন করার সময় আমরা একটা এক্সাম্পল ইউজ করছিলাম। সেটা হচ্ছে যে লেটস সে ইফ ইউ আর অ্যান এয়ারলাইন কোম্পানি, আপনার হচ্ছে এক্সপোজার কিসে? আপনার এক্সপোজার হচ্ছে জেট ফুয়েল। কিন্তু আনফরচুনেটলি জেট ফুয়েলের উপর কোনো ফিউচার্স কন্ট্রাক্ট নাই। সো হোয়াট উই ইউজুয়ালি ইউজ অ্যাজ আ প্রক্সি ইজ দ্য ফিউচার্স অন হিটিং অয়েল। সো এই ২ টা তো আসলে সেইম না। সো এই ২ টা যেহেতু আসলে সেইম না, সেই ক্ষেত্রে আমরা আসলে হেজ করতেছি না। What we are essentially doing is cross hedging. So cross hedging যখন করতেছি and we are trying to determine the optimal hedge ratio or the minimum hedge ratio, এই ক্ষেত্রে this is not only affected by the standard deviation in the change in the prices in the of the asset spot price, but as well as the change in the prices of the futures as well. মানে এই ২ টার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মধ্যে যে ডিফারেন্স, এটা দ্বারাই শুধু ইনফ্লুয়েন্স হচ্ছে না। In this case, this will also be affected by the correlation, ঠিক আছে? Correlation between the prices বা between the target asset, যেটা আমরা S দিয়ে ডিনোট করতেছি, and the futures asset. So এই ক্ষেত্রে একটা অ্যাডিশনাল ভ্যারিয়েবল চলে আসতেছে which is basically affecting my optimal hedge ratio. সেটা কি? সেটা হচ্ছে the correlation between these two different assets. ওকে? সো ক্রস হেজিং যখন করতেছি তখনকার কনটেক্সটে আমাদের অপটিমাল হেজ রেশিও শুড বি ইকুয়াল টু the correlation between these two assets times standard deviation of S by standard deviation of F. ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো এখন আসেন যে আমি আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল জি যে সেম অ্যাসেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিফারেন্ট হওয়ার কারণ কি হতে পারে? আচ্ছা, আমি একটু এটা এক্সপ্লেন করে নিই, তারপরে আসতেছি। ওকে, মানে আমি প্রসেসটা একটু এক্সপ্লেন করে নিই। সো ইন অর্ডার টু কাম আপ উইথ এই যে আমাদের আসলে এই এই সরি মানে এই অপটিমাল হেজ রেশিওটা আসলে আমরা বের করি কিভাবে, এটার যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল প্রসেসটা দেখি, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে উই ইউজ ডেল্টা এস অ্যান্ড ডেল্টা এফ। আচ্ছা, ডেল্টা এস বলতে কি বোঝাচ্ছি? ডেল্টা এস বলতে বোঝাচ্ছি হচ্ছে চেঞ্জ ইন স্পট প্রাইস এস ডিউরিং a period time equal to the life of the hedge. তার মানে লেটস সে আমরা যদি ২ মাসের জন্য হেজ করি, আমাদের ২ মাসের আসলে একটা মানে স্পট প্রাইসে চেঞ্জ কত আসছিল, দ্যাট উইল বি ওয়ান অবজারভেশন বেসিকলি। ওকে, আর ডেল্টা এফ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি? ডেল্টা এফ বলতে বুঝাচ্ছি যে চেঞ্জ ইন
futures price F during a period of time equal to the life of the hedge, ঠিক আছে? সো এখন আমরা এরকম অনেকগুলা যদি আসলে অবজারভেশন নেই, ঠিক আছে, মানে লেটস সে অন দ্য y axis we have delta s and on the x axis we have delta f. সো অনেকগুলো অবজারভেশন যদি নেই আর যদি একটা রিগ্রেশন লাইন বেসিক্যালি ডিটারমাইন করি বা প্লট করি বা বেস্ট ফিটেড লাইনটা যদি ডিটারমাইন করি, তাহলে সেই ক্ষেত্রে এটার ইকুয়েশন আসবে হচ্ছে y is equals to alpha plus beta x plus possibly some error term, right? So এখানে যে স্লোপটা আসলে সেই স্লোপটাই আসলে হচ্ছে এই যে অপটিমাল হেজ রেশিও বা মেজার অফ মিনিমাম ভ্যারিয়েন্স হেজ রেশিও, যেটা নিয়ে আমি কথা বলতেছি। ওকে, এখন as we just saw যে যদি if we are involved in cross hedging, that is আমাদের দুইটা অ্যাসেট, that is the target asset and the futures assets are actually different, তাহলে সেই ক্ষেত্রে the correlation obviously wouldn't be perfectly one, and in that case আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে আপনার কি বলে সেই ক্ষেত্রে আমাদের কোরিলেশনটা will play a role in determining the optimal hedge ratio. ওকে, আর আরেকটা যেটা সামিন যে এক্সাম্পল মানে যেটা কোয়েশ্চেন করলো যে সেটা হচ্ছে যে আমাদের কোরিলেশন লেটস সে 1, বাট আমাদের ডেল্টা এস আর ডেল্টা এফ টা হচ্ছে আপনার ডিফারেন্ট, ঠিক আছে? এটা হওয়ার কারণ কি হতে পারে? এটা হওয়ার কারণ হতে পারে যে আসলে ফিউচার্স প্রাইস এর যে মুভমেন্টটা, ঠিক আছে, while that is perfectly correlated uh, with কি বলে with each other, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ইজ অ্যান অ্যাবসলিউট মেজার। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো আসলে বেশি হইতেই পারে, মানে স্পট প্রাইসে সেই ক্ষেত্রে বেশি মুভ করতেছে, মানে আপনার অ্যাবসলিউট টার্মসে বেশি মুভ করতেছে, whereas ফিউচার্স প্রাইসেস এর অ্যাবসলিউট মুভমেন্টটা হয়তো রিলেটিভলি একটু কম, যে কারণে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এই ক্ষেত্রে বেশি আসতেছে। সো দ্যাট ক্যান বি আ পসিবল এক্সপ্লেনেশন, কারণ এগুলো তো আসলে আমরা হিস্টোরিক্যাল অবজারভেশন থেকে আসতেছি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিং অ্যান অ্যাবসলিউট মেজার, এটা বেশি হইতেই পারে, ঠিক আছে? there's no issue with that. আমি আরেকটা ম্যাটারে একটু কনফিউজ রোটেশন নিয়ে। সো এটা কি ডেল্টা হবে না সিগমা হবে? Oh, sorry, sigma s, sorry, আমি বলার সময় আসলে ভুল বলতেছি। সিগমা এস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তো আমরা সিগমা ইউজ করি, সো সিগমা এস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সো এখন আসেন যে আমরা এই যে ডিফাইন করলাম যে এটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে অপটিমাল হেজ অথবা মিনিমাম ভ্যারিয়েন্স হেজ, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে করতেছি বা মানে একটু আরেকটু ইনটিউশনটা একটু স্ট্রঙ্গার করার জন্য আমরা একটু জিনিসটা দেখি। সো let's say we plot variance of position and we have hedge ratio on the x-axis. Okay, so এই variance of position বা পজিশনটা আমার আসলে কি? পজিশনটা হচ্ছে যে আমার একটা এক্সপোজার আছে, let's say in a particular asset minus the hedge ratio times the position in the future, ঠিক আছে? সেটাই তো আমার নেট পজিশন, তাই না? আমার let's say I have a long position in the asset, so short যতটুকু আমি let's say 70% যদি করে থাকি মানে ফিউচার্সে, মানে তার মানে আমার 100 টাকার এগেইনস্ট আমি ফিউচার্সে পজিশন নিতেছি 70 টাকা। তো আমার নেট পজিশনটা কত? আমার নেট পজিশনটা হচ্ছে বা নেট এক্সপোজারটা হচ্ছে 30 টাকা। সো দ্যাট ইজ হোয়াট আই এম ডিফাইনিং অ্যাজ পজিশন, রাইট? তো এখন আমার অবজেক্টিভটা কি? আমার অবজেক্টিভটা হচ্ছে যে আমার যে এই পজিশনটা আছে, এই পজিশনের থেকে যে ভ্যারিয়েন্সটা অ্যারাইজ করতেছে, ইন আদার ওয়ার্ড যে রিস্কটা অ্যারাইজ করতেছে, সেটা আমি মিনিমাইজ করতে চাই, ঠিক আছে? কারণ উই অবভিয়াসলি নো যে ভ্যারিয়েন্স ইজ বেসিক্যালি আ মেজার অফ রিস্ক। সো মিনিমাইজিং ভ্যারিয়েন্স ইজ ইন এসেন্স মিনিমাইজিং রিস্ক। সো অপটিমাল হেজ রেশিওটা বা মিনিমাম ভ্যারিয়েন্স হেজ রেশিওটা বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমরা যদি আসলে ডিফারেন্ট পয়েন্ট গুলা প্লট করি যে আমার আসলে ডিফারেন্ট হেজ রেশিওতে আমার ভ্যারিয়েন্স বা পজিশনের ভ্যারিয়েন্স এর কি অবস্থা, এটা যদি প্লট করি, যেই পয়েন্টটাতে আসলে এটা মিনিমাইজ হচ্ছে
এটাকেই আমি বলতেছি হচ্ছে is my optimal, or in other words my minimal variance hedge ratio. ওকে, সো আমরা জানি যে correlation coefficient is represented by rho. So this is coefficient of correlation. Statistics এর কিছু জিনিস চলে আসবে। So এটাকে যদি আমরা correlationকে যদি আমরা স্কোয়ার করি, then we get r square, right? r square কি? r square হচ্ছে is a measure of explanation. So আপনারা যখন স্ট্যাটিস্টিক্যালি আর স্কোয়ারের এক্সপ্লেনেশনটা ইউজ করেন, এটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে যে আপনার এক্স ভ্যারিয়েবলটা আসলে এক্স ভ্যারিয়েবল চেঞ্জ কতটুকু ওয়াই ভ্যারিয়েবল চেঞ্জটা এক্সপ্লেন করতেছে। So within this context, what R square actually means is it's a measure of the effectiveness of the hedge. এটার মানে কি? এটার মানে হচ্ছে লেটস সে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে লেটস সে 0.9, সো আমাদের r স্কয়ার্ড এর ভ্যালু আসবে হচ্ছে 0.81. So 81% of the variance is basically মানে is eliminated by hedging. ঠিক আছে, that's what we mean by r squared in this case. The proportion of variance বলতে এখানে variance of the position, net position যেটা আমাদের থাকতেছে, eliminated by hedging. ওকে, সো এই কারণে আমরা বলতেছি যে আসলে কোরিলেশন ইজ মানে ক্রস হেজিং যখন বলতেছি, কোরিলেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ডিটারমাইনিং হোয়াট দ্য অপটিমাল হেজ রেশিও উইল বি। অ্যান্ড এই অপটিমাল হেজ রেশিওতে আমরা যদি রিচ করি তাহলে আমরা যেটা করতে পারতেছি সেটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন আমরা বা ইফেক্টিভনেস আসলে কতটুকু এই হেজটা বা অপটিমাল হেজটা সেটা আমরা ডিটারমাইন করতে পারতেছি। কারণ হচ্ছে this is basically an explanation of the proportion of the variance of the position that is being eliminated by this hedging strategy বা by this cross hedging. ওকে, কারো যদি এতটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। So আমার কোশ্চেন ছিল চেঞ্জ ইন এস আর চেঞ্জ ইন এফ টা নিয়ে। চেঞ্জ ইন এস আর চেঞ্জ ইন এফ টা নিয়ে বলেন। জি। মানে বেসিক্যালি হোয়াট ইজ দিস, এটা আসলে কেন ইউজড হচ্ছে এটা বুঝতে পারিনি। ইউজড হচ্ছে আচ্ছা, আমরা এই যে এটা বেসিক্যালি অপটিমাল হেজ রেশিওটা কত এটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? এন্ড এটাতে বেসিক্যালি আমরা দেখলাম যে দিস ইজ মানে this is basically influenced by the correlation as well as the standard deviation in the spot prices and the standard deviation in the change in the future prices, right? So এটা আসলে বের করার স্ট্যাটিস্টিক্যাল ওয়েটা কি? স্ট্যাটিস্টিক্যাল ওয়েটা হচ্ছে এটা। ওকে, এন্ড এই ক্ষেত্রে আমরা ডেল্টা এস কে যেটা ডিফাইন করতেছি, দিস ইজ দ্য চেঞ্জ ইন স্পট প্রাইস ডিউরিং এ পিরিয়ড অফ টাইম ইকুয়াল টু দ্য লাইফ অফ দ্য হেজ। তার মানে একটা ডেল্টা এস এর অবজারভেশন হচ্ছে আপনার 2 মাসের পিরিয়ডের যদি 2 মাস হয়ে থাকে মানে হেজ করার লাইফটা, তাহলে 2 মাসে স্পট প্রাইসের চেঞ্জ কত আসছে ওই অ্যাসেটে। আর ডেল্টা এফটা হচ্ছে 2 মাসে মানে মানে একই পিরিয়ডে লেটস সে ডেল্টা এফ এর মানে ফিউচার প্রাইসেস এর আসলে চেঞ্জ কত ছিল। আমি কি বুঝাইতে পারতেছি? ধরেন আপনি হচ্ছে 2 মাসে একটা হেজ করবেন, সো আপনি যদি প্রিভিয়াসলি যান, আপনি প্রিভিয়াসলি দেখতে যেটা করবেন সেটা হচ্ছে 2 মাসের একটা ডেটা কালেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে লেটস সে পারি। আপনার অগাস্ট থেকে আপনি হচ্ছে আহ সেপ্টেম্বর অক্টোবর, সো অক্টোবর পর্যন্ত আপনার হচ্ছে এই দিস ইজ দ্য পিরিয়ড which you're targeting for your hedge. তার মানে অগাস্টের আগে আপনি কি করবেন? জুন কি বলে জুন থেকে অগাস্ট হচ্ছে একটা পিরিয়ড বা হিস্টোরিক্যাল একটা অবজারভেশন। সো এই পিরিয়ডটার মধ্যে ডেল্টা এস কত ছিল আপনি বের করবেন, ডেল্টা এফ কত ছিল আপনি বের করবেন। তারপর জুনের আগে লেটস সে এপ্রিল টু জুন উইল বি আনাদার 2 মান্থস, ঠিক আছে? সো এই পিরিয়ডের জন্য ডেল্টা এস কত ছিল, ডেল্টা এফ কত ছিল, এটা আপনি আবার অবজার্ভ করবেন। সিমিলারলি আপনি এটা পিছনে যেতে থাকবেন, রাইট? দ্য নাম্বার অফ অবজারভেশন দ্যাট ইউ রিয়েলিস্টিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি নিড, ঠিক আছে, ইন অর্ডার টু মেক ইট more reasonable. Okay,
So ওইটার বেসিসে এই অবজারভেশন গুলো আপনি হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে কি বলে রিগ্রেস করবেন বেসিক্যালি। রিগ্রেস করার পরে তারপরে আসলে ইউ উইল অ্যারাইভ অ্যাট দিস optimal hedge ratio, because this is taking into context both my correlation as well as my standard deviations. সামিন, বুঝতে পেরেছি। একটু নেন, আমি আই আন্ডারস্ট্যান্ড আপনাদের স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেফিসিয়েন্সিজ আছে which is making this part even more difficult, right? But একটু থাকেন, মানে মোটামুটি কনসেপচুয়ালি যতটুকু ক্লিয়ার করা যায় ওটা ক্লিয়ার করে we can work with it. ওকে, কনসেপচুয়ালি জিনিসটা যতটুকু ক্লিয়ার রাখা যায় এটা রাখার চেষ্টা করি। ওকে, স্যার নেট পজিশনটা একটু আবার বললে ভালো হয়। নেট পজিশনটা বলতে বুঝাচ্ছি যে আপনার একটা পার্টিকুলার অ্যাসেটে এক্সপোজার লেটস 100 টাকার আছে, রাইট? আর আপনি যদি এখন লেটস অ্যাজিউম যে আপনি হেজ রেশিও প্রথমে ধরতেছেন হচ্ছে লেটস 0.25, তারপরে আস্তে আস্তে বাড়াইতেছেন লেটস 0.5, তারপরে বাড়াইলেন 0.6, অপটিমাল হেজ রেশিও হচ্ছে লেটস 0.8 এ কম হইতেছে, তারপরে এটা 0.9 যেতে পারে, 1 যেতে পারে, 1 এর বেশি হতে পারে, 1.2, এন্ড এটা যাইতেই থাকতে পারে, রাইট? কোনো সমস্যা নেই। সো 100 মাইনাস দ্য হেজ রেশিও লেটস 0.25 যদি হয়, 0.25 এটা হবে, 0.25 টাইমস আপনার ফিউচার্স কন্ট্রাক্টের যেই পজিশনটা, ঠিক আছে, বা ফিউচার্স কন্ট্রাক্টের যে ভ্যালুটা সেটা। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, আপনার যে নেট পজিশনটা থাকতেছে সেটাকে আমি আসলে এই যে পজিশন হিসাবে বা নেট পজিশন হিসাবে ডিফাইন করতেছি। স্যার গট ইট। ওকে, আচ্ছা, মুভিং অন, আমরা যেহেতু এখন মোটামুটি অপটিমাল হেজ রেশিও ফিগার আউট করে ফেলতে পারছি, এখন খুব সহজে আমরা যেটা বুঝতে পারবো হোপফুলি ইজ দি অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস। এটা আসলে ওরকম কঠিন কিছু না, ভেরি বেসিক। সেটা হচ্ছে যে অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস আমরা যদি এন স্টার দিয়ে ডিনোট করি, দিস ইজ নাথিং বাট আ ফাংশন অফ দ্য অপটিমাল হেজ রেশিও টাইমস কিউ এ বাই কিউ এফ। আচ্ছা, কিউ এ বলতে আমি কি বোঝাচ্ছি? কিউ এ বলতে এখানে বোঝাচ্ছি দ্য কোয়ান্টিটি অফ অ্যাসেট বিং hedged, or QF in this case will be obviously the size of one future contract. আমরা একটা এক্সাম্পল দেবো পুরো জিনিসটার জন্য সমস্যা নাই। সো দ্য সাইজ অফ ওয়ান ফিউচার্স কন্ট্রাক্ট, রাইট? সো আমাদের অপটিমাল হেজ রেশিও লেটসে, মানে আমরা ধরে নিলাম যদি 0.7 হয়, রাইট? and the quantity of assets that we want to hedge is let's say 1000, ঠিক আছে? আপনি 1000 কি বলে স্টকের জন্য আপনি লেটস সে আপনি পজিশন হেজ করতে চাচ্ছেন, ঠিক আছে? এন্ড একটা ফিউচার কন্ট্রাক্ট অন আ পার্টিকুলার স্টক হচ্ছে ইজ অন 100, রাইট? যে প্রতিটা ফিউচার কন্ট্রাক্ট 100টা স্টকের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস কয়টা হবে? 0.7 times 10. So the optimal number of contracts will be 7. So this is basically it. Okay. কারণ হেজ রেশিও ডিটারমাইন্ড হয়ে গেলে আসলে আমার কয়টা কন্ট্রাক্ট ফিউচার্স কন্ট্রাক্টে পজিশন নিতে হবে এটাই আসলে আমরা বের করতেছি, আর আর কিছু। সো এই পুরো জিনিসটা আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সবাই কি এখন একটা এক্সেল ফাইল দেখতে পারতেছেন? জি স্যার, পাচ্ছি। Okay, so this is basically from your book. This is example 3.5. এটা আপনাদের পেজ নাম্বার হচ্ছে 80, ঠিক আছে? পেজ নাম্বার হচ্ছে 80। সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে যে আপনার একটা এয়ারলাইন্স কোম্পানি, তারা হচ্ছে তাদের অবভিয়াসলি এক্সপোজার যেটাতে আছে সেটা হচ্ছে জেট ফুয়েল, রাইট? জেট ফুয়েল। সো আমাদের টার্গেট অ্যাসেট হচ্ছে জেট ফুয়েল। সো এস যেটা সেটা হচ্ছে জেট ফুয়েল। অন দি আদার হ্যান্ড আমরা যেটা অলরেডি এক্সপ্লেইন করছি যে জেট ফুয়েলের উপর আসলে কোনো ফিউচার্স নাই, বাট হিটিং অয়েলের উপর ফিউচার আছে which has a strong correlation with
উইথ জেট ফুয়েল। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা প্রক্সি হিসাবে কনসিডার করতে পারি। সো এয়ারলাইন কোম্পানি তারা হচ্ছে আপনার দে নিড টু বাই 2 মিলিয়ন গ্যালনস অফ জেট ফুয়েল ইন 1 মান্থ, মানে তার মানে আজকে থেকে 1 মাস পরে তাদের 2 মিলিয়ন গ্যালনস অফ জেট ফুয়েল কিনতে হবে, ঠিক আছে। অ্যান্ড তারা কি করতেছে, তারা আসলে হিটিং অয়েলের যে ফিউচার্স কন্ট্রাক্ট আছে সেটা ইউজ করবে ফর হেজিং, রাইট। সো আমরা এখানে যেটা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে উই ওয়ান্টেড টু ডিটারমাইন দি অপটিমাল হেজ রেশিও, and finally we wanted to determine the optimal number of contracts through which আমরা আসলে বের করতে পারবো, মানে বের করতেছি যে আমাদের আসলে কয়টা ফিউচার্স কন্ট্রাক্টে পজিশন নিতে হবে if we want to perfectly বা we want to arrive at the optimal hedge ratio, right, বা we want to optimally hedge our position. Okay, so এখানে দেখেন, এখানে ফার্স্ট অফ অল কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে যে আপনার ডেল্টা এফ দেওয়া। ডেল্টা এফ আপনাদের যদি মনে থাকে, এটা হচ্ছে ইন দিস কন্টেক্সট দিস উইল বি দ্য চেঞ্জ ইন হিটিং অয়েল ফিউচার্স প্রাইস পার গ্যালন, এন্ড আমরা 15টা অবজারভেশন নিছি। সো আমাদের এখানে হেজ করার হোয়াট ইজ দ্য লাইফ অফ দি হেজ, কয় মাসের? 1 month। আমরা 1 মাসের জন্য হেজ করতেছি। সে প্রতিটা অবজারভেশন কিন্তু কয় মাসের জন্য? 15 মাসের জন্য। সো আমার যদি 2 মাসের জন্য আমরা যদি হেজ করতে চাইতাম, তাইলে কি হইতো? তাইলে যেটা হইতো সেটা হচ্ছে আমাদের এই অবজারভেশন গুলা প্রতি 2 মাসের জন্য হইতো, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় ক্লিয়ার রাখবে। সো আমাদের 15টা মাসের আমরা অবজারভেশন নিছি, ঠিক আছে। এন্ড 15টা মাসের আমরা ডেল্টা এফ ডেল্টা এস বেসিক্যালি আমরা অবজারভেশন নিছি। নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে আমাদের 2 মিলিয়ন গ্যালনস এর উপর আমরা আমাদের এক্সপোর্টার থাকবে, ঠিক আছে। সো আমাদের হিটিং অয়েলের প্রতিটা ফিউচার্স এর কন্ট্রাক্ট সাইজ হচ্ছে 42,000 গ্যালনস এর জন্য। সো আমরা যদি নর্মালি ক্যালকুলেট করতাম, আমরা যদি নর্মালি হেজ রেশিও ক্যালকুলেট করতাম, বা সরি, নর্মালি আমরা যদি নাম্বার অফ কন্ট্রাক্টস ক্যালকুলেট করতাম 1 ধরে, তাহলে সেই ক্ষেত্রে উই উড হ্যাভ অ্যারাইভড অ্যাট 48 কন্ট্রাক্টস, ঠিক আছে। কিন্তু দেখেন, আমরা যদি ডেল্টা এফ আর ডেল্টা এস এর আমরা কি কি ক্যালকুলেট করি, আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করি, সরি সেকেন্ড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনে কিছুই না, আমি জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা অ্যান্ড ডেল্টা এফ এর যে 15টা অবজারভেশন এটা সিলেক্ট করে দিছি। সো এই 15টা অবজারভেশনে আসলে ডেল্টা এফ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? দিস ইজ 0.0313। সিমিলারলি ডেল্টা এস এর ওভার দ্য সেম নাম্বার অফ পিরিয়ডস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 0.026, রাইট। সো কোরিলেশনের ক্ষেত্রে আমরা আসলে ডেল্টা এস আর ডেল্টা এফ এর ওভার দিস 15 পিরিয়ডস কোরিলেশন কত ছিল সেটা যদি বের করি, আমরা দেখতেছি যে কোরিলেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.928, রাইট। তো এখন আসেন যে আমার আসলে অপটিমাল হেজ রেশিও কি হবে। আমার অপটিমাল হেজ রেশিও আপনাদের যদি মনে থেকে থাকে, অপটিমাল হেজ রেশিও আমার ফর্মুলাটা কি ছিল? অপটিমাল হেজ রেশিও আমার ফর্মুলাটা ছিল হচ্ছে H star is equals to correlation coefficient times delta S, that is the standard deviation of the change in the prices of the target asset divided by delta F, right? So আমার এখানে correlation কত? correlation হচ্ছে 0.928 times delta S কত? যে এটা S কিন্তু, so delta S এর standard deviation is 0.0262 divided by the standard deviation of F is 0.0313. 0.0313. So আপনারা যদি ক্যালকুলেট করেন, the answer will be approximately 0.78. So this is my optimal hedge ratio. আমি জাস্ট এক্সেলে এখানে এটাই ক্যালকুলেট করছি। ওকে, সো এরপরে আমরা আরো দেখলাম যে অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস সেই ক্ষেত্রে কত হবে। সো অপটিমাল হেজ রেশিও টাইমস কিউএ
divided by QF. So আমার optimal hedge ratio কত? This is 0.78 times QA কত? QA হচ্ছে আমার quantity of asset being hedged. So আমি কত কি বলে কত কোয়ান্টিটির অ্যাসেট আসলে হেজ করতে যাচ্ছি 2 মিলিয়ন গ্যালন্স আমরা দেখলাম 2 মিলিয়ন গ্যালন্স রাইট সো দিস উইল বি 0.78 টাইমস 2 মিলিয়ন ডিভাইডেড বাই আমার প্রতিটা ফিউচার্স কন্ট্রাক্ট আসলে বা একটা ফিউচার্স কন্ট্রাক্ট আপনার এটার সাইজ কত আমরা দেখলাম যে প্রতিটা কন্ট্রাক্ট ফিউচার্স কন্ট্রাক্টের সাইজ হচ্ছে আপনার 42,000 গ্যালন্স সো সেই ক্ষেত্রে we will arrive at 37. So এটা এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমরা আসলে নর্মালি চিন্তা করে আমরা যদি হেজ করতে যাইতাম আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা 48টা কন্ট্রাক্টে ফিউচার্স কন্ট্রাক্টে শর্ট যেতাম রাইট বাট this would not have actually been the optimal hedge or the minimum variance hedge কারণ হচ্ছে এখানে কোরিলেশনটা কিন্তু 1 না মোস্ট ইম্পর্টেন্টলি কোরিলেশনটা কিন্তু 1 না and there is also a difference between the standard deviation of delta F and delta S যেই কারণে আমার optimal number of contracts is actually 31 তার মানে আমি যদি optimally এটা বা minimum variance টা বা riskটা minimize করতে চাই I should probably go short in 37 future contracts okay so আপনারা আমি এক্সেল ফাইলটাও দিয়ে দিব আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বই যে এক্সাম্পলটা আছে সেটা নিজেরাও আরেকবার কইরা এই পর্যন্ত বা এই রিলেটেড কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই যে ডেল্টা এফ একটা পিরিয়ড থেকে পিরিয়ড 0 থেকে সবগুলা ডিফারেন্স নাকি আগের মান্থের সাথে ডিফারেন্স আগের মান্থে মানে জিরোর সাথে আপনি যদি 0 -1 তারপরে একটা হচ্ছে -2 এখন আপনি যদি এখান থেকে এখানে আপনি যদি মেজার করেন তাহলে আপনি কয় মাসের জন্য মেজার করতেছেন সো ওইটা তো না তো সেটা হবে কি -1 থেকে -2 তারপরে হচ্ছে -2 থেকে -3 তারপরে হচ্ছে -3 থেকে -4 -4 থেকে -5 সো দিজ আর দ্য ইন্ডিভিজুয়াল পিরিয়ডস এরকম আমরা কি করছি আমরা 15টা অবজারভেশন নিছি ঠিক আছে 15টা অবজারভেশন নিছি মাইনাস কেন যাচ্ছে পাস্ট অবজারভেশন বলে আপনি কিভাবে করবেন আদারওয়াইজ ভাবিনি আসলে ওকে না 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 মানে অবজারভেশন থেকেই তো আমরা আসলে কোরিলেশনটা বের করতেছি আদারওয়াইজ কিভাবে কোরিলেশন ক্যালকুলেট করব না বুঝতে ওকে স্যার এক্সামে আসলে হচ্ছে আমরা কোরিলেশনটা কিভাবে বের করব এটা কি গিভেন থাকবে এটা মোস্ট লাইকলি গিভেন থাকবে স্টেপ না কোরিলেশন ক্যালকুলেশন দিব না সমস্যা ওকে আচ্ছা so the next topic we are moving on to is stock index futures right so stock index futures এর টপিকটা যেটা হচ্ছে যে আমরা যদি stock index futures ইউজ করে আমাদের কোনো একটা ইকুইটি পোর্টফোলিওকে আসলে হেজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে কিভাবে হেজ করতেছি বা আসলে ক্যালকুলেশন গুলা বা রিলেভেন্ট ক্যালকুলেশন গুলা কি এটা আমরা দেখবো বাট ওইটাতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আসলে মাথায় রাখতে হবে প্রথম যেটা বিষয় একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন স্টক ইন্ডেক্সের কথা বলতেছি ঠিক আছে বা স্টক ইন্ডেক্স ফিউচার্স এর কথা বলতেছি দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার ফিউচার কন্ট্রাক্টস কারণ হচ্ছে আমরা যখন সাধারণত লেটসে কমোডিটির উপর বা এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর আমরা যখন ফিউচার্স কন্ট্রাক্ট বা ইভেন স্টকের উপর যখন আমরা ফিউচার কন্ট্রাক্ট গুলা চিন্তা করতেছি ওইটার কিন্তু পিরিয়ড শেষে একটা ডেলিভারির প্রশ্ন আসে রাইট আমরা যদি পজিশনটা ওপেন রাখি তাহলে একটা ডেলিভারির প্রশ্ন আসতেছে কিন্তু স্টক ইন্ডেক্স ফিউচার্স এর ক্ষেত্রে দিজ আর ক্যাশ সেটেলড
তার মানে কি? তার মানে হচ্ছে এটা আসলে এটার কোনো ডেলিভারি কোনো প্রশ্ন নাই। ডেলিভারি প্রশ্ন না থাকার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে আমরা যে স্টক ইন্ডেক্সটার কথা বলতেছি, দিস ইন্ডেক্স itself is a hypothetical portfolio. Okay, this is not a real portfolio. মানে আমরা যখন স্টক ইন্ডেক্স এর কথা বলতেছি, এটা তো আসলে কোনো রিয়েল পোর্টফোলিও না। দিস ইজ নট আ পোর্টফোলিও দ্যাট লেটস সে সামিন ইজ হোল্ডিং। দিস ইজ নট আ পোর্টফোলিও দ্যাট ইজ দ্যাট আব্দুল ইজ হোল্ডিং অর ইফরাদ ইজ হোল্ডিং, রাইট? সো এটা কি? এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল পোর্টফোলিও। এটার আমরা পয়েন্ট আকারে মেজার করি যে এটা আসলে অবস্থা কি। So এটা তো আসলে ডেলিভারি করা বা এটার আন্ডারলাইং অ্যাসেট তো ডেলিভারি করা আসলে সম্ভব না। সো এই ক্ষেত্রে এটার যে ফিউচার্স কন্ট্রাক্ট গুলো আছে, দিজ আর ক্যাশ সেটেলড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। সো এটা একটা প্রথমে মাথায় জিনিস রাখি। আরেকটা যেটা হচ্ছে যে স্টক ইন্ডেক্স গুলা আসলে দুই ধরনের হয়। এটা আপনারা প্রিভিয়াস কোর্সে পড়ে আসার কথা। একটা হচ্ছে যে আমরা যেটাকে বলি প্রাইস ওয়েটেড ইন্ডেক্স, আরেকটা হচ্ছে মার্কেট ক্যাপ ইন্ডেক্স। ওকে, প্রাইস ওয়েটেড ইন্ডেক্সের একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন? হ্যালো, হ্যালো। মেবি কেউ জানে না। So Standard and Poor's, না, ডাও ইন্ডেক্সের নাম শুনছেন না? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনেছি। So that is a price weighted index. Okay, market cap index, yes, ইফরাত, মার্কেট ক্যাপ ইন্ডেক্স হচ্ছে আপনার S&P 500 is an example of a market cap index. So মার্কেটে যেটা হচ্ছে যে আসলে এই ইন্ডেক্সের খুব একটা রেলিভেন্ট না, বা এটা নিয়ে মানুষজন ওভাবে ট্রেডার বা ইনভেস্টর যারা আছে তারা আসলে ওইভাবে ট্র্যাকও করে না, ফলো করে না। অ্যাজ এ রেজাল্ট, দিস পার্টিকুলার ইন্ডেক্স doesn't have that much traction, right? Whereas market cap index is much more popular, much more relevant. So এই S&P 500 এর আমরা যদি কনটেক্সটে চিন্তা করি, এটার উপর ধরেন দুইটা ফিউচার্স অ্যাভেলেবল আছে মানে মার্কেটে। ওকে, সো একটার নাম আমরা বলি হচ্ছে ইএস, ঠিক আছে, বা ইএস। সো ইএসটা হচ্ছে দিস ইজ আ মিনি ভার্সন অফ দ্য ইন্ডেক্স। সো এটার ভ্যালু হচ্ছে 50 টাইমস দ্য প্রাইস অফ দি ইন্ডেক্স, ঠিক আছে, অফ দ্য পয়েন্টস অফ দি ইন্ডেক্স। মানে ইন্ডেক্স তো আসলে আপনার কোনো প্রাইস না, ধরেন 1000 পয়েন্ট। সো ইএস এর ভ্যালু হবে হচ্ছে 50 টাইমস 1000, সো $50,000। ওকে, আর আরেকটা যেটা আছে নর্মাল যেটা, সেটা হচ্ছে এসপিএক্স। দিস ইজ 250 টাইমস দ্য পয়েন্টস অফ দি ইন্ডেক্স। ওকে, সো বিফোর গোয়িং ইনটু দ্য স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ইন্ট্রিকেসিস বিহাইন্ড ইট, একটা পার্টিকুলার নোটটা কি? নোটটা হচ্ছে যে এই যে আমরা যে স্টক ইন্ডেক্স ফিউচার ইউজ করে হেজিং স্ট্র্যাটেজির কথাটা বা যেটা নিয়ে আলোচনা করব, দিস অনলি ওয়ার্কস ফর আ ওয়েল ডাইভার্সিফাইড ইকুইটি পোর্টফোলিও। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে অনেক টাকা আপনার আছে, লেটস সে সামিনের হ্যাজ $100,000 এন্ড সে মোটামুটি অনেকগুলা ইন্ডাস্ট্রির অনেকগুলা স্টকেই তার ইনভেস্টমেন্ট আছে তার পোর্টফোলিও। সো সেই ক্ষেত্রে সামিন ক্যান প্রবাবলি ইউজ স্টক ইন্ডেক্স ফিউচার্স টু হেজ হিজ ইকুইটি পোর্টফোলিও। এখন ইফরাদের যদি এমন থাকে যে হি হ্যাজ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, ইভেন বেশি, $1 million let's say আছে, but he has effectively invested the all of the money in, let's say, Apple and Microsoft stocks. সেই ক্ষেত্রে সে যদি স্টক ইন্ডেক্স ফিউচার ইউজ করে আসলে তার পজিশনটা হেজ করতে চায়, ইট ওয়ন্ট রিয়েলি ওয়ার্ক। ঠিক আছে, So এটা মাথায় রাখেন। আরেকটা যেটা জিনিস, কিছু ভ্যারিয়েবল নোটেশন মানে কি এটা আমরা একটু দেখবো। সো একটা হচ্ছে ভি সাব এ, এটা আমরা বলতে বুঝাচ্ছি হচ্ছে দ্য কারেন্ট
value of the actual equity portfolio that we are talking about. So আমাদের এই এক্সাম্পলে লেটস সে সামিনের যে $100,000 এর যে পোর্টফোলিও আছে সেটার ভ্যালু 100,000, সেটা দিয়ে আমরা মানে সেটা ডিনোট করতেছি ইউজিং VA। আর VF বলতে আমরা কি বোঝাচ্ছি? VF বলতে বোঝাচ্ছি হচ্ছে দিস ইজ দ্য কারেন্ট ভ্যালিউ অফ ওয়ান ফিউচার্স কন্ট্রাক্ট। ঠিক আছে, তার মানে যদি এটা একটা ইএস হয় or mini contract হয় তাহলে this will be 50 times the number of points, আর যদি SPX হয় then this will be 250 times the number of points. Okay, so this is pretty much 50 টাইমস আর 250 টাইমটা একদমই বুঝতে পারি না। এটা আমি এক্সাম্পল দিয়ে যখন বুঝাবো তখন বুঝবেন, সমস্যা নেই। ওকে, একটু জাস্ট ই করেন। ওকে, জি, সো আমাদের হেজিং এর জন্য দি অপটিমাল ইনস্টার তো আমরা বলতেছি অপটিমাল নাম্বার বা নাম্বার অফ কন্ট্রাক্টস দ্যাট উই নিড ফর হেজিং, এটা সাধারণত VA ডিভাইডেড বাই VF হওয়ার কথা। ঠিক আছে, VA ডিভাইডেড বাই VF হওয়ার কথা প্রোভাইডেড দ্যাট, ঠিক আছে, the beta of your portfolio is 1, only if the beta of your portfolio is 1। কারণ কি, এই যে আমরা যে এই যে ফিউচার্স বা VF টা কথা বলতেছি, যে ফিউচার্স, এই ফিউচার্সটা আসলে কিসের উপর? স্ট্রং স্টক ইন্ডেক্সের উপর। So আমরা জানি যে স্টক ইন্ডেক্স ইজ আ গুড রিফ্লেকশন অফ দ্য মার্কেট ইটসেলফ, রাইট? সো এই VF এর আমরা যদি পোর্টফোলিও মানে বেটা ক্যালকুলেট করি, ঠিক আছে, এটা আসলে এসেনশিয়ালি ইজ আ রিপ্রেজেন্টেশন অফ দ্য মার্কেট পোর্টফোলিও। এটার বেটা আসলে 1। ঠিক আছে, সো আপনার পোর্টফোলিওর বেটাও যদি কোনোভাবে 1 হয়ে থাকে তাহলে দ্য অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস উইল বি, আপনার ধরেন সামিনের কেসে $100,000 ছিল আর আপনার ভ্যালু অফ দ্য ফিউচার্স কন্ট্রাক্ট আপনার লেটসে আসতেছে হচ্ছে 10,000, তাইলে আপনার 10টা কন্ট্রাক্ট বেসিক্যালি লাগবে, রাইট? কিন্তু যেটা হচ্ছে যে ইন মোস্ট কেসেস বা ইন অলমোস্ট অল কেসেস যেটা দেখা যাবে যে আপনার পোর্টফোলিওর বেটা 1 হবে না, পোর্টফোলিওর বেটা প্রবলি 1 থেকে একটু কম হবে। ঠিক আছে, বা বেশি হইতে পারে। সো সেই ক্ষেত্রে বেটা টাইমস VA divided by VF will give me the optimal number of contracts that I need to use to hedge my position or hedge my equity portfolio. Okay, so again আপনারা ওই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল পড়ে আসছেন, রাইট? সো এটা আপনাদের জিনিসটা ইজিলি বোঝার কথা। সো আমরা যদি বেটা বা পোর্টফোলিওর বেটাটা আসলে ক্যালকুলেট করতে চাই, বা আমাদের কয়েকটি ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে যে আপনার আমার ইন্ডেক্সের রিস্ক মাইনাস আমার রিস্ক ফ্রি রেটের রেট কত, এই দুইটার ডিফারেন্সের এগেনস্টে আমরা যদি RP minus RF করি, ঠিক আছে, RP obviously is the risk of my portfolio, তাহলে রিগ্রেস যদি করি, এগেন একটা রিগ্রেশন লাইন আসবে, অবজারভেশন গুলো যদি রিগ্রেস করি, ঠিক আছে, we will arrive at y is equals to alpha plus beta x plus some error term. So এই বিটাই আসলে হচ্ছে is my beta of my portfolio। ঠিক আছে, I'm not going into details regarding this কারণ এটা আগে পড়ে আসার কথা। সো দিস ইজ ইট। এখন আসলে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি যে আসলে এটা কিভাবে হচ্ছে। ওকে, একটা যদি এক্সাম্পলে আসি, সো উই আর কারেন্টলি হিয়ার এন্ড আমি 3 মাসের জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে পোর্টফোলিওটা আছে 3 মাসের জন্য আমি স্টক ইন্ডেক্স ফিউচার ইউজ করে আমি হেজ করতে চাচ্ছি। ঠিক আছে, সো the information that I'm currently have যে আমার S&P ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1000 ধরে নেন। আমার SPX টা কি? SPX টা হচ্ছে আমার
স্টক ইন্ডেক্স ফিউচার যেটা, সেটার ভ্যালু বা মানে নাম্বার অফ পয়েন্টস হচ্ছে 1010। ওকে, আমার পোর্টফোলিওতে এক্সপোজার বা পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 5,50,000। এটা আপনাদের বইয়েরই এক্সাম্পল একটা। ওকে, আর বেটা ক্যালকুলেট করে দেখা গেল যে the beta of my portfolio is 1.5. ওকে, আরো কয়েকটা ইনফরমেশন যেটা আমার অবভিয়াসলি লাগবে সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট is given at 4% per annum. সো আমরা যেহেতু 3 মাসের জন্য হেজ করতে যাচ্ছি, সো প্রতি 3 মাসের জন্য অ্যাপ্রক্সিমেটলি রিস্ক ফ্রি রেট বা রেলিভেন্ট রিস্ক ফ্রি রেট ইজ 1%. আপনার there's a dividend yield of approximately by expected dividend yield of 1% per annum. কিসের জন্য? সো প্রতি 3 মাসের জন্য আমরা যদি এটা হিসাব করি, এটা হচ্ছে 0.25% আসতেছে পার অ্যানাম। ওকে, তো প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টস ইন দিস কেস কয়টা হবে। সো দিস উইল বি বিটা টাইমস বি এ অর বিপি যেটাই বলতে চান, ঠিক আছে, ডিভাইডেড বাই বিএফ। সেখানে বেটার ভ্যালু বা পোর্টফোলিওর বেটার ভ্যালু হচ্ছে 1.5। আমার পোর্টফোলিওতে এক্সপোজার বা পোর্টফোলিওর ভ্যালু কত? 5,50,000 ডিভাইডেড বাই এই ভ্যালু অফ দ্য ফিউচার্স কত হইতেছে? ভ্যালু অফ দ্য ফিউচার্স হচ্ছে যেহেতু এটা এসপিএক্স, আমরা এসপিএক্স বলছিলাম দিস ইজ 250 টাইমস দ্য নাম্বার অফ পয়েন্টস, রাইট? এটা কি কোনো ডলার সামিন? মানে যে প্রশ্নটা যে ছিল স্যার 250 টাইমস 50 টাইমস বলতে আসলে কি বোঝাচ্ছি? এই যে 1010, এটা কি 1010 পয়েন্ট না? জি সো ভ্যালু অফ দ্য ফিউচার্স কন্ট্রাক্টের ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করি যে আমরা প্রতি পয়েন্টকে $250 হিসাবে ধরি, ঠিক আছে? দ্যাটস হাউ ইটস বিন স্ট্রাকচার। সো এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে 250 টাইমস 1010। ক্লিয়ার হইলো? 250 টাইমস বলতে আমি কি বোঝাচ্ছি? জি স্যার, ক্লিয়ার। Okay, so the optimal number of contracts will be 30. Okay, so এটা গেল। এখন আসেন যে আমরা যে ইফেক্টিভলি পজিশন বা আমাদের পোর্টফোলিও পজিশনটা যে হেজ করতেছি এটা আসলে আমরা কেমনে বুঝতে পারি? কিছু ক্যালকুলেশন করে একটু দেখি। ওকে, প্রথম কথা হচ্ছে যে আপনার ধরেন এই 3 মাসের মধ্যে যেটা হইলো সেটা হচ্ছে যে আপনার এস&পি ইন্ডেক্সের ভ্যালু এটা ধরেন বেড়ে, সরি বাড়ে নাই, এটা ধরেন কমে হয়ে গেল হচ্ছে 900। ওকে, অন দি আদার হ্যান্ড এসপিএক্স এর ভ্যালু কমে হয়ে গেল হচ্ছে 902। ওকে, সো প্রথমে আমরা যেটা লেটস সে ক্যালকুলেট করি যে আমরা তো আই হ্যাভ আ লং এক্সপোজার ইন $5,50,000 ওয়ার্থ অফ স্টক। সো আমি 30টা স্টক ইন্ডেক্স ফিউচার আমি আসলে কি করতেছি? আমি শর্ট পজিশন যাইতেছি। ওকে, সো আমার ফিউচার্স এর পজিশন থেকে আমার গেইন কত হইতেছে কেউ বলতে পারবেন? আমি এখানে 30টা ফিউচার্স কন্ট্রাক্টে শর্ট গেছি। 1010 মাইনাস 902। 1010 মাইনাস 902। ওকে, কয়টা কন্ট্রাক্টে গেছি? 30টা 30টা। এটা দিয়ে গুণ দিব ইন্টু অবভিয়াসলি, রাইট? কিন্তু এগুলা কি? এগুলা পয়েন্ট না, এগুলা কি ডলার? ডলার তো না। সো ডলার ভ্যালুতে অ্যারাইভ করতে হলে আমার কি করতে হবে? কত দিয়ে গুণ দিতে হবে? 250 দিয়ে। 250 দিয়ে।
ইন আদার ওয়ার্ডস আমি যেটা করতেছি 1010-কে 250 দিয়ে গুণ দিতেছি, মাইনাস 910-কে 250 দিয়ে গুণ দিতেছি, সেম থিং। আপনারা যদি এই জিনিসটা এভাবে লিখতেন বোঝার জন্য যদি আপনাদের সুবিধা হয়। So it's basically the same thing. This is what we are essentially doing. ঠিক আছে? So আমার gain on the futures বা gain on going short in 30 futures is equal to 800 $810,000. ওকে, এখন আসেন যে আমার ইন্ডেক্সের ভ্যালু আসলে কতটুকু কমছে, ডলার টার্মসে ইন্ডেক্সের ভ্যালু কতটুকু কমছে। লস অন ইন্ডেক্স, এটা ছিল 1000, এখন হয়ে গেছে কত, 900। সো 1000 মাইনাস 900 ডিভাইডেড বাই 1000, সো এটা আসতেছে হচ্ছে 10%। ঠিক আছে, 10%, অথবা আপনারা যদি এখানে গেইন শব্দটা বলতেন তাহলে এখানে আমরা লিখতাম হচ্ছে মাইনাস 10%, রাইট? কিন্তু দেখেন এই 3 মাসের পিরিয়ডে আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনার যে স্টক গুলো আছে বা স্টক গুলোর থেকে এক্সপেক্টেড একটা ডিভিডেন্ড yield হচ্ছে 0.25% ওভার 3 মান্থস। সো এটা অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা যদি অ্যাডজাস্ট করি, effectively the percentage of loss on the index is 9.75%. ঠিক আছে, not 10%, but it's 9.75%. এখন আসেন যে আমার আসলে পোর্টফোলিওতে আমি কতটুকু লস করছি। ঠিক আছে, পোর্টফোলিওতে কতটুকু লস করছি, পোর্টফোলিও লস ক্যালকুলেট করার জন্য আমাদের ওই ক্যাপএম এর যে রিলেশনশিপটা সেটা চলে আসতেছে। সেটা কি ছিল আপনাদের যদি মনে থাকে, যে এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও, সেটা কত, সেটা হচ্ছে ইকুয়াল টু RF প্লাস বিটা অফ দ্য পোর্টফোলিও টাইমস RM মাইনাস RF, তাই না? এটা তো মনে আছে সবাই, রাইট? জি ওকে, সো gain or loss on the portfolio আসলে কতটুকু হইতেছে, রিস্ক ফ্রি রেট ওভার 3 মান্থস কত, 1%, প্লাস আমার পোর্টফোলিওর বেটা কত, 1.5, মার্কেটের রিটার্ন কত পাচ্ছি, মার্কেট রিটার্নটা কত, মাইনাস 9.75। মাইনাস 9.75, আর আমার রিস্ক ফ্রি রেট কত, 1%। 1%। সো আমার পোর্টফোলিওতে আসলে লস কত হচ্ছে, পোর্টফোলিওতে লস হচ্ছে পার্সেন্টেজ যদি বা এক্সপেক্টেড লস ইজ বেসিক্যালি 15.125%। ঠিক আছে, সো আমার পোর্টফোলিওর অ্যাডজাস্টেড ভ্যালুটা যদি আমি চিন্তা করি, আমার ইনিশিয়ালি ছিল কত, 5,50,000, 1 মাইনাস 0.15125 যদি আমি ক্যালকুলেট করি, আমার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, $4,286,187। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি এখানে ফিউচার্সে শর্ট গিয়ে আমি একটা লাভ করছি না? ইয়েস স্যার। তো আমার পোর্টফোলিওর ভ্যালু যদিও বা 4.2 মিলিয়নে নেমে গেছে, আমার ফিউচার্সে শর্ট পজিশন নেওয়ার কারণে আমার লাভ হয়েছে কত, 810,000, রাইট? 810,000। সো এটা যদি আমি আবার কনসিডারেশনে আনি, ঠিক আছে, এটা যদি কনসিডারেশনে আনি, তাইলে আমার ওভারঅল পজিশনের ভ্যালু কত, ওভারঅল পজিশনের ভ্যালু হচ্ছে 810,000 প্লাস এই 4,286,187। সো দিস উইল স্ট্যান্ড এট 5,96,187। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার আমার তো ইনিশিয়াল ভ্যালু ছিল 5 মিলিয়ন, কত জানি, 5,050,000, তো
তো এখন তো আমার এটা বেশি হয়ে গেছে, হেজ করা সত্ত্বেও আমার এটা বেশি হয়ে গেছে। কত বেশি হয়ে গেছে? অ্যাপ্রক্সিমেটলি আপনারা যদি ক্যালকুলেট করেন 1% এর মতো, 5 মিলিয়ন থেকে এটা 1% এর মতো বেশি। ওকে, 50,000 এর মতো আসলে বেশি। সো এই 1%টা কিসের সমান বলেন তো? ডিভিডেন্ডের সঙ্গে এই রিস্ক ফ্রি রেটের সঙ্গে। জি জি। So what we were essentially able to do through this মানে futures hedging is আমাদের মার্কেটের থেকে বা বিটার থেকে যে রিস্কটা আসলে অ্যারাইজ করতেছিল, দ্যাট ইজ মার্কেট রিটার্ন আর আপনার আমার পোর্টফোলিও রিটার্নের মধ্যে যে ডেভিয়েশনটা ছিল বা যে মানে রিস্কটা ছিল, সেটা আমি হেজ করে মিনিমাইজ বা এলিমিনেট করে ফেলছি। বাট অবভিয়াসলি মানে যেই জিনিসটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিস্ক ফ্রি রেটের উপর আমি কিন্তু কিছু করি নাই। সো দ্য পোর্টফোলিও ভ্যালু হ্যাজ গ্রোন বাই দ্য রিস্ক ফ্রি রেট। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা 1% আসলে বাড়ছে। ওকে? সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইনটিউশন বিহাইন্ড। আচ্ছা, এটা আপনারা বই থেকে আবার একটু দেখেন এই এক্সাম্পলটা। তারপরে যদি আবার কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসে উই উইল হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট ইট। আর আরেকটা যেটা হচ্ছে যে আপনাদের বইয়ে টেবিল 3.4 টা আপনারা একটু দেখেন। ঠিক আছে? টেবিল 3.4। সো টেবিল 3.4 এ ওরা ডিফারেন্ট কিছু সিনারিওস দিয়ে আসলে দেখার চেষ্টা করছে যে কি হইতেছে। ঠিক আছে? হেজ করা সত্ত্বেও ধরেন 1% করে আসলে ইমপ্রুভমেন্ট আসতেছে। ঠিক আছে? ডিফারেন্ট নাম্বার অফ কন্ট্রাক্টস, ডিফারেন্ট লেভেল অফ এক্সপোজার ইন দ্য ফিউচার্স, কিন্তু আপনার এসেনশিয়ালি ওইটা হেজ করে আমাদের 1% করে আসলে গ্রো করতেছে। এটাই দেখা গেছে। ঠিক আছে? সো আপনারা টেবিল 3.4 যেটা সেটা একটু কাইন্ডলি সবাই দেখেন। ওকে? আর কারো কোনো এই রিলেটেড কোয়েশ্চেন থাকলে আমাকে এখন বলতে পারেন। লস অন ইন্ডেক্সে আমরা 900 কেন নিলাম 902 না নিয়ে? আমার ইন্ডেক্সের ভ্যালু কত? 900। 900 তো। আমার তো এটা SPX। দিস ইজ দ্য মানে দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ফিউচার্স, স্টক ইন্ডেক্স ফিউচার SPX যেটা বলতেছিলাম। সেটা হচ্ছে 1010 পয়েন্ট থেকে 902 পয়েন্টে চলে গেছে। আচ্ছা, ওকে? আরেকটা কথা ছিল যে আমরা 1% পেলাম রিস্ক ফ্রি রেটে, বাট এর উপরে তো উই অলসো গট ডিভিডেন্ড। কোনটা? না, ডিভিডেন্ডটা তো আসলে মানে মার্কেটেই এটা এক্সপেক্টেড যে 0.25% আপনি এটা মার্ক মানে মার্কেট থেকে আপনি কত বেশি মানে জিনিসটা হচ্ছে যে মার্কেটের গ্রোথ হওয়ার কথা বা রিস্ক ফ্রি রেটে গ্রোথ হওয়ার কথা 1%, আপনি ওইটাই মেনটেন করছেন। বাট অন্য যেই মার্কেটের রিস্কটা ছিল সেটা কিন্তু আপনি মিনিমাইজ করে ফেলছেন বা আর নাই। এই 0.25% তো আসলে ইন্ডেক্সের মধ্যে যে স্টক গুলা বা আপনার স্টক মানে আপনার পোর্টফোলিওতে যে স্টক গুলা আছে, দুইটাতেই তো অ্যাপ্রক্সিমেটলি 0.25% রিটার্ন বা গেইন আপনি এক্সপেক্ট করতেছেন। ওকে, সো এটা তো অ্যাডিশনাল আসলে কিছু না। বুঝতে পেরেছি। বুঝছেন? ওকে, ঠিক আছে। ওকে, এখন স্যার, আসেন স্যার। আমাদের ইন্ডেক্স গুলা কেমন স্যার? প্রাইস ওয়েটেড নাকি ভ্যালুয়েটেড? আমাদের কোন ইন্ডেক্স? মানে আমাদের দেশে? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের গুলো। আমাদের দেশে এখন আমরা নতুন যেগুলো আসতেছে সবই মার্কেট ক্যাপ। স্যার আগে যেগুলো আছে যে ডিএসসি এর 3টা না 4টা আছে এগুলো। ডিএসসি এর 3টা না 4টা আমার একটু দেখতে হবে। আমি রিসেন্টলি মানে মানে আপনি বলতেছেন ডিএসসি এক্স যেটা ফর ইনস্ট্যান্স আমাদের মেইন তো হচ্ছে ডিএসসি এক্স। ডিএসসি এস ইজ মার্কেট ক্যাপ। আচ্ছা ওকে, ডিএসসি এক্স ইজ মার্কেট ক্যাপ। আমাদের ডিজেন যেটা ছিল মানে ডিএসসি জেনারেল ইন্ডেক্স যেটা ছিল দ্যাট ওয়াজ আ প্রাইস ওয়েটেড ইন্ডেক্স। এন্ড প্রাইস ওয়েটেড ইন্ডেক্সের প্রবলেম গুলার কারণেই আমরা আসলে উই মেড দ্য ট্রানজিশন টু ডিএসসি এক্স। ওকে, কারণ প্রাইস ওয়েটেড দিলে আপনারা এটা পড়ে আসার কথা মানে অনেকগুলো প্রবলেম থাকে। সো a lot of the problems are fixed using a market cap weighted index, হ্যাঁ স্যার, ইনভেস্টমেন্ট করছি করানো হয়েছে। right? ওকে, ঠিক আছে। সো আমাদের নেক্সট টপিক যেটা এটাও ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে যে চেঞ্জিং দ্য বেটা অফ আ পোর্টফোলিও। আমরা যেই এক্সাম্পল
অলরেডি ডিসকাস করতেছিলাম, রাইট? যে আমাদের পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 5,50,000, ইকুইটি পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 5,50,000. So the optimal number of contracts that we need to go short in futures contract হচ্ছে 30. কারণ কি? কারণ আমরা দেখছিলাম আমাদের বেটা ছিল হচ্ছে 1.5. সো আমরা এসেনশিয়ালি যেটা করতেছি, এটা জিনিসটা একটু খেয়াল করে শুনেন, আমরা এসেনশিয়ালি যেটা করতেছি, আমাদের বিটাটা কিন্তু এই যে প্রিভিয়াস এক্সাম্পলে আমাদের পোর্টফোলিও বিটাটা আমরা 1.5 থেকে আমরা এটাকে বানায় ফেলতেছি হচ্ছে হেজ করে, একদম পারফেক্টলি হেজ করে এটা বানায় ফেলতেছি হচ্ছে 0। ঠিক আছে? বিটাটা বানায় ফেলতেছি হচ্ছে 0। এন্ড এই কারণে আমার এক্সপেক্টেড রিটার্নটা কি আসতেছিল? এক্সপেক্টেড রিটার্ন যে RF প্লাস বিটা ইনটু RM মাইনাস RF ছিল, এটাকে 0 বানায় ফেলার কারণেই আমাদের এক্সপেক্টেড রিটার্ন অন দ্য পোর্টফোলিও কত আসতেছে? 1%, which was essentially my risk-free rate. তাই না? হ্যালো, জি হ্যাঁ রাইট? সো এখন ধরেন আমরা তো একদম পারফেক্টলি 0-তে নাও আনতে চাই ফর নাম্বার অফ রিজনস, রাইট? ধরেন আপনি 1.5 থেকে আপনি হয়তো আপনার এক্সপোজারটা কমাইতে চান, বাট এটা 0-তে আনতে চান না। কারণ আপনি করতেছেন যে মার্কেট আপনার রিস্ক ফ্রি রেট থেকে বেটার পারফর্ম করবে। বাট আপনি 1.5 আপনার মনে হইতেছে যে বিটাটা আসলে অনেক বেশি। I want to lower it down to 0.75. So 0.75 এ আপনি যদি কমায় আনেন, 0-তে না আনেন, আপনি কিন্তু এই মার্কেটের যেই এক্সেস রিটার্নটা বা এক্সেস রিটার্নটা আসতেছে ওভার রিস্ক ফ্রি রেট মার্কেট থেকে, সেটার কিছুটা কিন্তু আপনি ভোগ করতে পারতেছেন। ঠিক আছে? ইফ মানে সিনারিও ইজ বা অ্যাকচুয়ালিটিতেই সেটা যদি হয়ে থাকে, ওকে, এটা একটা হইতে পারে। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, ধরেন আমার কারেন্টলি বিটা হচ্ছে আমাদের যে এক্সাম্পলে 1.5, আর আপনি চাচ্ছেন এটাকে কমাইতে। ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস, ইউ ওয়ান্ট টু লোয়ার ইয়োর এক্সপোজার। ঠিক আছে? বাট নট এলিমিনেটেড। ঠিক আছে? তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করব? we obviously still have to go short in futures contract, but আমাদের যেটা হচ্ছে যে আমাদের probably কম পজিশন নিতে হবে, শর্ট পজিশনটা will be less than what we had to take when we wanted to make the beta 0. ওকে, সো শর্ট যাওয়ার ক্ষেত্রে এখানে আমি যদি নাম্বার অফ কন্ট্রাক্টস বা কত নাম্বার অফ কন্ট্রাক্টস আমি আসলে শর্ট যাচ্ছি এটা ক্যালকুলেট করতে চাই, এই ক্ষেত্রে যেটা হবে, দিস উইল বি বিটা মাইনাস বিটা স্টার VA ডিভাইডেড বাই BF। ওকে, সো আমাদের এক্সাম্পলে আমরা বললাম যে আমার অরিজিনালি বিটা পোর্টফোলিও ছিল কত? 1.5, এটা আমি এখন কমায় আনতে চাচ্ছি 0.75 এ। তাইলে আমার পোর্টফোলিওর ভ্যালু ছিল 5,50,000, আর আমার প্রতি ফিউচার্স কন্ট্রাক্টের ক্ষেত্রে the value would be 250 times the number of points, which was 10,010. সো এটা করলে আপনার আনসার আসবে হচ্ছে 15 কন্ট্রাক্টস। ঠিক আছে? তার মানে 15টা কন্ট্রাক্টে আপনার এখন শর্ট যেতে হচ্ছে। কিন্তু আমরা যখন 1.5 থেকে 0-তে করতে চাচ্ছিলাম, তখন আমাদের কয়টা কন্ট্রাক্টে শর্ট পজিশন নিতে হইতেছিল? 30টা কন্ট্রাক্ট। ঠিক আছে? সো এটা মোটামুটি বোঝার কথা। সিমিলারলি বা অন দি আদার হ্যান্ড, আমাদের আরেকটা সিচুয়েশনও হইতে পারে যে আমার কারেন্ট যেই বিটা, সেটা থেকে আমি প্রবাবলি হায়ার কোনো একটা টার্গেটেড বিটা ভ্যালুতে আমি যেতে চাই। দ্যাট ইজ ইন আদার ওয়ার্ডস, what I want to do is I want to raise my exposure or increase my exposure. ওকে, এটার এখন কারণ কি হইতে পারে? এটার কারণ হইতে পারে যে আপনি আসলে এক্সপেক্ট করতেছেন যে মার্কেট রিসেন্টলি খারাপ হইছে, দিস উইল রিবাউন্ড এন্ড ডু ওয়েল ইন দি আপকামিং ফিউচার বা ইন দ্য নেক্সট 3 months or 6 months. আপনি ওই ওয়েভটা রাইড করতে চান, আপনি ওই এক্সেস মার্কেট রিটার্নটা আপনি ট্যাপ ইন করতে চান। তখন সেই ক্ষেত্রে আপনি একটা পসিবিলিটি যেটা হইতে পারে যে আপনি আসলে এক্সপোজার আপনি বাড়াইতে চান। ঠিক আছে? এক্সপোজার বাড়াইতে চান। এখন এক্সপোজার বাড়ানোর ক্ষেত্রে আপনার অবভিয়াসলি একটা স্ট্র্যাটেজি হইতে পারে যে আপনি আপনার পোর্টফোলিওর ভ্যালুটা বাড়ায় ফেললেন।
সো ইউ বাই মোর স্টক, দ্যাট ইজ 5 মিলিয়ন 50,000 থেকে আপনি এখন এটা 10 মিলিয়ন বানায় ফেলতে পারেন, 8 মিলিয়ন বানায় ফেলতে পারেন, 9 মিলিয়ন বানায় ফেলতে পারেন, রাইট? বাট ওইটা না করেও আরেকটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইউজিং কি বলে স্টক ইন্ডেক্স ফিউচার্স, ইউ ক্যান ইনক্রিজ ইউর এক্সপোজার উইদাউট ইনক্রিজিং এক্সপোজার বা ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ইউর পোর্টফোলিও। সেই ক্ষেত্রে আমি কি করব, যে আমার 5,50,000 ডলার্স ওয়ার্থ অফ স্টকস আছে, ঠিক আছে, বা ইকুইটি আছে, ঠিক আছে, বাট এর পাশাপাশি আই উইল হ্যাভ টু প্রবলি গো লং ইন দ্য স্টক ইন্ডেক্স ফিউচার্স। সো সেই ক্ষেত্রে আমার আসলে কয়টা ফিউচার্সে লং যাইতে হবে সেটা আমার ক্যালকুলেশনের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে বি স্টার বা ইনক্রিজ যেটা বা বেশি যেটা, বি স্টার মাইনাস বি টাইমস অ্যাজ বিফোর বি এ ডিভাইডেড বাই বিএফ। সো এখন আমাদের এক্সাম্পলে ধরেন আপনি 1.5 আপনার পোর্টফোলিওর বিটা, আপনি এটা এখন 2 তে বানাই ফেলতে চান, তার মানে 2 মাইনাস 1.5 টাইমস বি এ ডিভাইডেড বাই বিএফ। সো সেই ক্ষেত্রে 0.5 times 5,50,000 divided by 250 into 1 10 যত আসে, আমি ক্যালকুলেট করে দেখি কত আসতেছে। 5,50,000 divided by 250 into 10. So 20টা ইন্টু 0.5, সো 10টা কন্ট্রাক্ট আসতেছে, 10 কন্ট্রাক্টস। সো এই ক্ষেত্রে কি করতে হইতেছে, এই ক্ষেত্রে যেটা করতে হইতেছে সেটা হচ্ছে যে আপনার 5,50,000 এ তো আপনার ওয়ার্থ অফ স্টকে আপনার এক্সপোজার আছে, আপনি আপনার এক্সপোজারটা বাড়ানোর জন্য আপনি কি করতেছেন, আপনি ইউ আর গোয়িং লং ইন এসপিএক্স বা লং ইন 10 এসপিএক্স কন্ট্রাক্টস। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে দিস ইজ বেসিক্যালি দি এন্ড অফ দি চ্যাপ্টার। আমাদের মোটামুটি আমাদের যা টার্গেট ছিল কভার করার আমরা কভার করে ফেলছি চ্যাপ্টার।